বিরুদ্ধে তাদের সংগ্রাম চালিয়েছে নিরন্তর। এই সংগ্রামে আমাদের অনেক প্রথিত যশা সাংবাদিক তাদের প্রাণ হারিয়েছেন এবং ফ্যাসিবাদের রোষানলের শিকার হয়েছে। আমি শ্রদ্ধাভরে স্বীকার করতে চাই আমাদের গাজী ভাইয়ের কথা। এই প্রেস ক্লাবে আসলেই বা বিএনপি বা ডিইউজের কোনো অনুষ্ঠানে সবসময় তাকে আমরা সামনে পেয়েছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমি আবারও শ্রদ্ধা জানাতে চাই এই জুলাই আগস্ট, যেটাকে আমরা বলছি আর কি, সেই জুলাই আগস্ট এবং তারও পূর্বের 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। একই সঙ্গে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যে লক্ষ মানুষ প্রাণ দিয়েছিলেন ভূখণ্ডের জন্য, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাচ্ছি বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য স্বৈরাচারের বিরুদ্ধে এবং পরবর্তীকালে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমি অতীত চালিতা করতে চাই না, পেছনে যেতে চাই না। ইতিমধ্যে অনেক বক্তব্য হয়েছে, আমি জানি যে ইতিমধ্যে আমার মতো আপনারা সবাই অসহসে উঠেছেন। এই জন্যই যে আপনার বক্তৃতা বা আলোচনার একটা বিজ্ঞান আছে। এই গল্পটা আমি বহুবার আগেও করেছি আপনাদের কাছে। সেই বিজ্ঞানে একটা সময় আসে শেষের দিকে যখন শ্রোতারও আর কোনো মনোযোগ থাকে না এবং যে বক্তব্য রাখে তারও আর কোনো মনোযোগ থাকে না। এরা তো চিরন্তন ব্যাপার, যে কোনো অনুষ্ঠানেই আপনারা এটা করতে থাকেন এবং সেটা এখন স্বাভাবিক মেনে নেওয়া উচিত সকলে। যাই হোক, প্রিয় বন্ধুগণ, আমরা খাটো করে জিনিসটাকে দেখতে চাই না। আমরা 15টা বছর এখানে যারা আছেন তারা এবং রাজনৈতিক দলগুলো যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা ভয়াবহভাবে একটা দানবীয় শাসনের যাতা করে নিষ্পৃষ্ট হয়েছে। আমাদের বিএনপি সম্পর্কে কিছু বলতে গেলে এটা বলা হয় যে শুধুমাত্র নিজের দলের কথাই বলছে, না বলেও তো উপায় নেই। কারণ আমার এই দল মিথ্যা মামলা হয়েছে এবং এই মানুষগুলো প্রতিদিন আদালতে গেছেন, উকিলের কাছে গেছেন, বাড়ি থেকে পালিয়ে থেকেছেন পুলিশের দাবরা নিতে। অনেকে কেউ আপনার অন্য পাড়ায় গিয়ে, অন্য গ্রামে গিয়ে, এবং কেউ কেউ গ্রাম ছেড়ে, দেশ ছেড়ে, জেলা ছেড়ে ঢাকায় এসে রিক্সা চালিয়েছে। কেউ আপনার হকারের কাজ করেছেন, কেউ বড় বড় বাড়িগুলোতে দারোয়ানের চাকরি নিয়েছেন। এগুলো হচ্ছে একদম বাস্তব। আমাদের দলের লোকেরা প্রায় 1700 মানুষ বিএনপি তারা আপনার গুম হয়ে গেছেন ইতিহাসের সব ডিসঅ্যাপিয়ার্ড। আমাদের আপনাদের সাংবাদিকদের সেটা পরে আসছি, আমাদের দলে প্রায় 20,000 মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের নেত্রী ও দলের চেয়ারপারসন, তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে 6 বছর কারান্তরীণ করে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এগুলো সব ঘটনা সত্য বলছি এই জন্যে যেগুলো বোঝায় বলা প্রয়োজন, না হলে ভুলে যাই আমরা। সেই জন্যই আমি আবার দেখে রিপিট করলাম। আমরা 3 দিন আগে একটা
প্রেস কনফারেন্স করেছি। আমার মনে হয় আমাদের সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই এই কথাটা মনে করবেন। আমাদের সাবজেক্টটা ছিল যে একটা পত্রিকায় উঠেছিল যে বিএনপি সংস্কারে বাধা দিয়েছে। এইটাকে আমরা অত্যন্ত সিরিয়াসলি নিয়ে আমরা এটা প্রেস কনফারেন্স করছি। 1975 সালে যখন আওয়ামী লীগ একজনীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করে, তারপরে পট পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হন, প্রথম যে সংস্কারটি তিনি করেছিলেন তাতে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন করেছিলেন। এবং তারপরে তিনি সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। তার আগে 22 সালের সময় মাত্র 4টি পত্রিকা সরকারের নিয়ন্ত্রণে ছিল, সেটা ছিল বাকি সব বন্ধ। তখন আপনাদের অনেক কালিগা সেদিন বাচ্চার মুখে হকারের কাজ করেছে। আপনারাই বলছেন, আপনারাই বলেছেন এসব কথা। ওরাই খুলে দিয়েছেন। অর্থাৎ পলিটিক্যাল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে তিনি ডেমোক্রেটিক করেছেন। অন্যদিকে অর্থনীতিতে, যে অর্থনীতিকে শেখ মুজিব বাকশালী কায়দায় ক্লোজড ইকোনমিতে পরিণত করেছিল এবং শুধুমাত্র তার পছন্দ লোকেরা সেই অর্থনীতির সুবিধা ভোগ করছিল, এত ভয়াবহ হয়েছিল যে সে দুর্ভিক্ষ হয়েছিল। এবং অমর্ত্য সেন তার বইটি লিখেছেন এই দুর্ভিক্ষ ছিল মানব সৃষ্ট। ইত্তেফাক পত্রিকায় ছাপা হয়েছিল বাসন্তীর ছবি একটা জাল দিয়ে জড়ানো। এগুলো সব পুরনো বলতে বাধ্য। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 9 বছর দীর্ঘ সংগ্রাম স্বৈরাচারের বিরুদ্ধে, সেই সংগ্রামের পরে তার সরকারের আমলে তিনি সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। বিশাল মৌলিক সংস্কার। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অন্যান্য দলগুলো এবং জনগণের বিভিন্ন কথার মধ্যে সংগ্রাম প্রদর্শন করে কেয়ারটেকার গভর্নমেন্ট যে বিধান, সেটা তিনি সংবিধানের সন্নিবেশিত করে দিলেন এবং যেটা বাংলাদেশের একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছিল চর্চা করা। এবং এটা সবাই স্বীকার করবেন যে 3টি ইলেকশন সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয়েছে, সেই 3টি ইলেকশন ছিল সবচেয়ে ভালো ইলেকশন। নতুন একটা সুযোগ একটা সৃষ্টি হয়েছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার এবং অর্থনীতিকে আপনার মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে যাওয়া। এই সংস্কারগুলো বিএনপি ভ্যাট আরোপ করেছিলেন আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব, প্রচুর সমালোচনা হয়েছে। এমনকি আমাদের ওবায়দুল খান সাহেব, প্রথিত সাংবাদিক হলিডে পত্রিকায় লিখলেন, হেডলাইন লিখলেন, ওয়ান ম্যান ডেমোলিশেস, অর্থাৎ একটা মানুষ সব শেষ করে দিল। প্রমাণ হয়েছে যে ওই ভিএটি ভ্যাট, এটা বাংলাদেশের বর্তমান অর্থনীতিকে শক্ত জায়গায় নিয়ে আসার পেছনে কেন। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস যে পোশাক শিল্প, সেই পোশাক শিল্পের শিল্পীরা করে মহিলা কর্মসংস্থান সৃষ্টি করেছেন। আজকে বাংলাদেশের অর্থনীতিকে দান করবার সুযোগ করে দিয়েছেন। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বিদেশে মধ্যপ্রাচ্যে বিশেষ করে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করে সংস্কার আমাদের মর্যাদা, সংস্কার আমাদের রক্তে, আমাদের জন্ম সংস্কারের মধ্যে। তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার আটকে দিচ্ছে, এটা আমি মনে করবো যে অত্যন্ত অন্যায় ভাবে এটা বলা হচ্ছে।
আমরা এবার আসুন বর্তমান সংস্কারের কথায় আসি। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া তিনি নিজে প্রেস কনফারেন্স করে ভিশন ফর 2030 এটা ভুলে যাওয়ার কথা না। সেখানে তিনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলেন, সেখানে তিনি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলেছেন, সেখানে তিনি সকলকে নিয়ে রেইনবো নেশন তৈরি করার কথা বলেছিলেন, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের কথা। আবার পরবর্তীকালে আমরা যে এই রাষ্ট্র কাঠামোয় দেশকে এগিয়ে যাওয়া যাবে, আমরা আবার 2022 প্রথমে বিএনপির পক্ষ থেকে 27 দফা, এরপর যারা আন্দোলন করছে তাদের সকলকে নিয়ে আমরা 31 দফা কর্মসূচি প্রদান করি। নিশ্চয়ই মনে আছে আমাদের সেই কর্মসূচি প্রদানকে নিয়ে ইতুল কালাম কাটা হয়েছিল। 10 ডিসেম্বর আমাদের সভাপতি করে আমার পার্টি অফিসের সামনে, সেটা 7 নভেম্বরই এটাকে আপনার পণ্ড করে সরকার এবং সেদিন মধ্যের সামনে আমাদের স্বেচ্ছাসেবক নেতা পেশায় সে একজন শ্রমিক ছিল, তাকে পুলিশ গুলি করে হত্যা করেছে। এরকম অসংখ্য ঘটনা, যে ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা বাংলাদেশের রাজনৈতিক কাঠামো, রাষ্ট্র কাঠামো এবং অর্থনৈতিক এখন সেই দলকে যদি আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না, সংস্কার ঢুকে দিচ্ছি, তাহলে এর থেকে বড় সত্যের অপরাধ করতে পারে না। এই যে সংস্কার কমিশন হয়েছে, এখন ঐক্যমত্য কমিশন হচ্ছে, প্রত্যেকটা আমরা প্রত্যেকটি সংস্কার কমিশনের উপর আমাদের নিজস্ব ওয়ার্কিং টিম তৈরি করেছি, তারা কাজ করেছে দিনের পর দিন, রাতের পর নিয়ে, এবং আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের মতামত আমরা সংস্কার কমিটির সামনে তুলে ধরেছি। এবং কয়েকদিন আগে সেটা যে আমরা কতগুলো বিষয়ের সঙ্গে আমরা একমত, তার মধ্যে দেখা যায় যে একমত, কতগুলো মৌলিক বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা বলেছি যে আমরা একদম, কিন্তু আমরা মনে করি এটা ভবিষ্যতে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টে ডিবেট করে সেই বিষয়গুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সবচেয়ে বড় কথা যেটা, এই দেশের কাঠামো, এই দেশের অর্থনীতি কিভাবে চলবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মালিকটা একমাত্র জনগণ। আজকে যারা সংস্কার করছেন তাদেরকে আমি স্বাগত জানাই। তারা অনেক বড় বড় চাকরি করতেন বিদেশে, অনেক লেখাপড়া করেছেন, ইউনিভার্সিটিতে পড়াতেন, এসে তারা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর চিন্তা করে সামনে নিয়ে এসেছেন। আমরা সেটা প্রপার দেখে আমরা যেটাকে মনে করেছি যে এই দেশের মানুষের সঙ্গে সংগতিপূর্ণ, সেই বিষয়গুলোকে সামনে আনার চেষ্টা করেছি। আমরা সে কথাগুলো আমরা জমা দিয়েছি। জুলাই সনদ সম্পর্কে, জুলাই সনদের প্রথম কথা উঠলো যখন সরকার করলো, আমাদের কাছে চাইলো যে তোমরা তোমাদের মতামত দাও, আমরা তখনই দিয়ে দিয়েছি। এরপরে এখন আবার কয়েকদিন আগে সরকারের তরফ থেকে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে, আমরা গতকাল রাত্রে সেই সব মতামত পুরো দিয়ে দিয়েছি। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে জানে দেখতে নারী তার চরণ লাগে। কথাটা বলতে বাধ্য হয়, কিছু মনে করবেন না। আমি সাংবাদিকদের ভাইতে বলবো, আমরা সম্পূর্ণ লেখাপড়া করেছি, আপনার শব্দের মারপ্যাচ করে কোথায় কোন দিকে নিয়ে যেতে চান সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের আছে। আমরা 3 বার সরকার চালিয়েছি। সরকার, দেশ, জনগণ, রাষ্ট্র, পররাষ্ট্র, ভূ রাজনীতি, সেই সম্পর্কে ধারণা আমাদের কোনো অংশে কম নেই। এবং আমরাই প্রথম, আমরাই রাজনৈতিক কাঠামো, রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে চেয়েছি, আমরাই অর্থনৈতিক কাঠামো
আমাদের মমতা চেয়েছে। আমরা কে কতজন প্রাণ দিয়েছি, কে কতজন জেলে গেছে সে বিষয়টা আমি আর এখানে বলছি না, এটা আপনারা আমার ভালো করে জানেন। অনেকে পত্রিকাতে জুলাই মাসে প্রায় 600-র উপরে বিএনপি ছাত্র দল নেতা কর্মীরা শহীদ হয়েছে। আমি এই কথাগুলো আনতে চাইও নি, আমার নোটের মধ্যে সেটা ছিল না, কিন্তু এখানে কিছু কথা উঠেছে যার ফলে বাধ্য এই কথাগুলো আমি বললাম টু ক্লারিফাই। সুতরাং আমাদের যে ব্যক্তির যে দল দেশ বড়, এটাতে আমরা বিশ্বাস করি। আমরা খুব সোজা কথায় বিশ্বাস করি একটা লিবারেল ডেমোক্রেসিতে। আমরা বিশ্বাস নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং তার সমস্যাগুলো সমাধান। আমরা কেন এই সরকারের কাছে সব যাচ্ছি? এটা অন্তর্বর্তীকালীন সরকার, এখানে যারা আছেন তাদের রাজনীতি সম্পর্কে আমাদের যে বেশি ধারণা আছে নাকি? আমরা যারা রাজনীতি করছি বা আপনারা সাংবাদিকরা না নেই, কিন্তু আমরা তাদের দায়িত্ব দিয়েছি, তারা তৈরি করুক, তারা আলোচনা করছি, যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে সেটা আমরা আলোচনা নিয়ে নিচ্ছি। আমি খুব আশাবাদী মানুষ। এখানে কে যেন একজন জানতে চেয়েছেন যে নির্বাচন হবে কি হবে না, বোধহয় মান্না ভাই অনেকেই বলেছেন যে হবে না। কেন হবে না? দেশের মানুষ চায় নির্বাচনের জন্য, মানুষ প্রাণ দিয়েছে তো। কারণ মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের মধ্যে। এই জিনিসগুলো নিয়ে আমি মনে করি যে কোনো আপনার সমস্যা নেই। যত দ্রুত সম্ভব আমরা একটা নির্বাচিত সরকারের দিকে যাই, গণতন্ত্রের পথে যাই। আমি আজকে ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সরকার গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। And he deserves thanks for that. আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনে একটা পরিবেশ তৈরি করবে। আমরা দাবি করি নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেইভাবে যেন কাজ করে। আমার একটা কথা আছে, আমরা কিন্তু সমস্যায় আছি, দেশ জাতি বড় সমস্যায়। যুক্তরাষ্ট্র আমাদের উপরে আপনার 35% ট্যারিফ আরোপ করেছে আমাদের পণ্যের। আমাদের যে মূল যেটা আমরা রপ্তানি করি, এই রপ্তানি দ্রব্যটা হচ্ছে RMG। পোশাক শিল্পের উপরে যদি 35% ট্যারিফ আসে, তাহলে পোশাক শিল্প অর্থনীতি যে মেরুদণ্ড, সে মেরুদণ্ড থেকে এটা অত্যন্ত আমি মনে করব যে অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু এই ব্যাপারে মনোযোগ দিয়েছেন আরো অনেক বেশি দিয়ে সবচেয়ে যে যোগ্য ব্যক্তিদের এই সব থেকে বার্গেন করা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার সময় মতো এখনো করে যায়। এখন এই বিষয়গুলো আলোচনা করে আমাদের অর্থনীতি বিষয়টা তারা অবশ্যই কথাটা আমরা সেইভাবে বলছি না, ছোট্ট ছোট্ট করে নিউজ দিচ্ছি আপনার কোথাও। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, সকল সংবাদ কর্মী, সংবাদ মাধ্যম সবাইকে অনুরোধ করবো এই ব্যাপারটাকে সিরিয়াসলি রাখার জন্য। এটা কোনো হালকা ব্যাপার নয়, প্রতিদিন ঘটছে এবং সীমান্তের চারদিকে ঘটছে। সুতরাং এই বিষয়টাকে
আরো গুরুত্ব সহকারে জনমত সৃষ্টি করার ব্যাপারে নিয়ে আসা দরকার, এবং এ ব্যাপারে সরকারের প্রতিও আহ্বান জানাবো যেন সরকার এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে এটা দর কষাকষিতে চূড়ান্ত পর্যায়ে যায়। আরেকটা বিষয় আছে, পানির হিস্সা। আবার ফেনীতে বন্যা শুরু হয়েছে, এখন বর্ষাকাল আরো শুরু হবে। এ ব্যাপারটাও আমি অনুরোধ করবো যে তারা অত্যন্ত জোরালো ভাবে এই পানির হিস্সার ব্যাপারগুলো, পানি বন্টনের বিষয়গুলোকে তারা নিশ্চিত করবেন। জাতীয় ঐক্য সবচেয়ে বড় জিনিস আপনারা বলেছেন, আমরা বিশ্বাস করি সবচেয়ে বড় জাতীয় ঐক্য তৈরি করা দরকার। জাতীয় ঐক্য কোন জায়গায় হবে? জাতীয় ঐক্য হবে আমার গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার ক্ষেত্রে। আমি তোমার সঙ্গে একমত হব না, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য আমি আমার প্রাণ বিসর্জন দেব, এটাই জাতীয় ঐক্য। And that is democracy. গণতন্ত্র সেটাই, পরমাণু সহিষ্ণুতা। দুর্ভাগ্য আমাদের যে বাংলাদেশে আমরা সেই গণতন্ত্রটাকে কখনোই ওইভাবে চর্চা করি না। আপনি যদি চর্চাই না করেন, কারণ গণতন্ত্রটা একটা কালচার, এটা একটা কালচার, এটাকে যদি চর্চা না করেন আপনি ওই জায়গায় পৌঁছাবেন কি করে? ওই জন্য যে ভাষায় কথা বলছে না, যে আপনার হুমকি দিচ্ছে আমাদের সাংবাদিক ভাইদেরকে যে এটা না করলে এটা হবে, এটা করলে এটা হবে, তাদের কথা না শুনলে তারা এই কাজ করবে, বা আমরা আমাদের তরফ থেকে কেউ কেউ বলছে, এই জিনিসগুলো আপনার কিছুতেই হয় না যদি সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রের চর্চাটা করি। প্রবলেমটা ওই জায়গায়। আসুন, আজকে এত কিছুর পরেও আমরা তো লড়াই করি। সেই তৃতীয়ের আগে থেকে আমরা এটা লড়াই করেছি, 12 বছর লড়াই করেছি, 71 সালের স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা 52 যুদ্ধ করেছি, 54 যুদ্ধ করেছি, তারও আগে আমরা আন্দোলন এবং আরো 15 বছর যুদ্ধ করে আমরা কিন্তু চিরন্তর সংগ্রাম লড়াই করে গেছি। আজকে যখন এখানে আসি তো মনে হলো সেই পুরোনো দিনের কথা। আগে যখন এখানে আসতাম তখন আমি সিঁড়ে দিয়ে টকবক্সের মুখে লাফি লাফিয়ে উঠতাম। এখন যখন শুনে উঠতে হবে, অর্থাৎ আমি এই প্রক্রিয়াতে 15 বছরে এটা আমি বুড়ো হয়ে গেছি। নির্ভর করতে হবে কিন্তু ওই তরুণদের ওপরেই, তাদেরকেই আমাদেরকে এডুকেট করতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে যেন সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার ব্যাপারে তারা এগিয়ে আসে এবং সেখানে তারা সফল হয়। আপনারা সবসময় আমার পাশে ছিলেন, সেই রাত্রির কথা আমি কখনোই ভুলবো না, ভোলা সম্ভব না। আপনারা সবাই ছিলেন, এবং যখন আমি আপনার বেরিয়ে যখন আপনার বেরোচ্ছি তখন যে আক্রমণটা আমাকে করা হয়েছিল, কারণ আপনাদের অনেকে ইনজিওর্ড হয়েছিল, আমি সারা জীবন আমার ব্যক্তিগত অবস্থাকে মনে রাখি। আপনাদের কাছে আমি অনেকভাবে ঋণী।